Hi, today I'm going to discuss about Lopamudra and Rishi Agast. It is said that in Bengali, Agastya Jatra. Agastya Jatra মানে সেই যে গেল আর ফিরল না। আজকের ঘটনাটা আমি বাংলায় বলবো, তারপরে ইংলিশে ট্রান্সলেশনে যাব। মজার বিষয় হচ্ছে আজকের যে ঘটনাটা আমি বলতে চলেছি, দ্যাট ইজ ঋষি অগস্ত্য এবং লোপামুদ্রার কাহিনী। সেটা একটা অদ্ভুত ঘটনা, কারণ এটার মধ্যে আমরা অনেক কিছু সায়েন্টিফিক ফ্যাক্ট যেটা আজকের যুগে পসিবল, সেটার বেশ কিছু এনহ্যান্সড লেভেল এক ধরনের রূপক আকারে আমরা পাই। ফার্স্ট অফ অল, যদি অগস্ত্য মুনির ঘটনাটা দেখা যায়, লোপামুদ্রার জন্মবৃত্তান্ত যদি জানা যায়, লোপামুদ্রা কিন্তু কোনোভাবেই কোনো মাতৃগর্ভ থেকে ডিরেক্টলি জন্মায়নি। লোপামুদ্রাকে তৈরি করা হয়েছিল। লোপামুদ্রাকে তৈরি করেছিল অগস্ত্য, এবং তার একটা কারণও রয়েছে। অগস্ত্য কোনো একটা সময় একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তার যাওয়ার গল্পটা আমি বলবো কী কারণে ওই রাস্তা দিয়ে গিয়েছিল, সেটা পরবর্তী লাইভে হয়তো সেটা ডিসকাশন করবো। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য স্টোরি, অগস্ত্য যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, দেখছিল, হঠাৎ দেখতে পেল যে কিছু বুড়ো লোক গাছের মধ্যে উল্টো হয়ে ঝুলছে এবং বেশ কষ্টের মধ্যে রয়েছে। তো অগস্ত্য তার সামনে গিয়ে জিজ্ঞেস করলো তাদের যে, তোমরা এরকমভাবে উল্টো হয়ে গাছের মধ্যে ঝুলছো কেন? হঠাৎ কী কারণ তোমাদের এরকম ঝোলার? তখন ওরা বলল যে, আমরা ঝুলছি কারণ আমরা অ্যাকচুয়ালি তোমার পূর্বপুরুষ। তুমি প্র্যাকটিক্যালি অনেক জ্ঞানী ঋষি, কিন্তু যেহেতু তোমার কোনো সন্তান বা সন্ততি নেই, যার ফলে পূর্বপুরুষ হিসেবে আমাদের কষ্ট পেতে হচ্ছে। তো আলটিমেটলি আমাদের মনে হয় তুমি যদি তোমার কোনো সন্তান হয়, আমরা মুক্তি পাবো। সেটা শুনে অগস্ত্য বেশ চিন্তায় পড়লো, বিকজ হি ইজ এ ঋষি অ্যান্ড হি ইজ নট ম্যারিড। তো এবার ও চিন্তা করলো যে আলটিমেটলি আমি বিয়ে করলে কাকে করব। কোনো মেয়েকেও ঠিক নিজের পত্নী হিসেবে মনে করতে পারলো না যার সাথে সে বিয়ে করতে পারে। তখন ও ডিসাইড করলো যে ও নিজেই সংসারের বিভিন্ন ভালো গুণ নিয়ে এবং প্রত্যেকটা ন্যাচারাল বিউটির মধ্যে থেকে চুজ করে সে নিজেই একটা মেয়ে তৈরি করবে। যেমন ভাবা তেমন কাজ। এর আগের অনেকবার আমি বলেছি, ঋষি মানে কিন্তু এরকম নয় যে যারা হিমালয়তে গিয়ে জঙ্গলের মধ্যে বসে লম্বা লম্বা দাড়ি আর লম্বা লম্বা চুল নিয়ে তপস্যা করে বসে থাকে, মানে বসে বসে খালি ওম ওম করে চলে, এরকম নয়। অ্যাকচুয়ালি ঋষি বলতে খুব টপ লেভেলের সায়েন্টিস্ট ছিলেন তারা। তো তিনি যেটা করলেন, তিনি হরিণের চোখ, বিভিন্ন প্রাণীর থেকে বিভিন্ন পোর্শন এবং বিভিন্ন ফল এবং ন্যাচারাল ট্রিজ থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে তিনি একটা রূপক দিতে শুরু করলেন একটা মেয়ের। সেই মেয়েটার কিন্তু তখনও কোনো স্ট্রাকচার পুরোপুরিভাবে তৈরি হয়নি, তিনি তৈরি করছিলেন। সেটা অ্যাজিউম করা যেতে পারে তিনি কোনো একটা ল্যাবরেটরিতে বা কোনো একটা স্ট্রাকচারে হয়তো এনার্জি কাল্টিভেট করে নিয়ে তিনি সেটাকে তৈরি করছিলেন। বাট সেই টাইমটা এসতেই তিনি যখন এটা তৈরি করছিলেন, এই মেয়েটির পূর্ণ যৌবন রূপ দেওয়ার আগে তিনি হঠাৎ দেখতে পেলেন যেখানটায় তিনি তৈরি করছিলেন তার কাছাকাছি বিদর্ভ রাজা, তিনি তার সন্তান পাওয়ার জন্য তার স্ত্রীর সাথে তপস্যা করছেন। অগস্ত্য তখন ডিসাইড করলেন যে কেন শুধু শুধু এই মেয়েটাকে তাহলে আর একদম পূর্ণ নারী হিসেবে, যুবতী রানী হিসেবে তৈরি করি, এর থেকে বেটার এই রাজার ঘরেই একে শিশু সন্তান হিসেবে পুট করা যাক। তো তিনি যেটা করলেন, তিনি তখন বিদর্ভ রাজার যে রানী ছিলেন তার গর্ভে এই ভ্রূণটা প্রতিস্থাপন করলেন। লুক অ্যাট দিস ফ্যালাসি, লাইক আমরা যদি এই এপিক্যাল স্টোরিগুলোতে যাই, তার মানে পরিষ্কার এটা বোঝা যায় যে কোনো একটা ভ্রূণ ট্রান্সপ্লান্ট করা তখনকার টাইমে খুব কমন একটা ব্যাপার ছিল। এটা আমরা মহাভারতের গল্প থেকে একটা পোর্শন নিয়ে বলছি। এর পরবর্তীকালে আমি যখন মহাভারত আরও আগে এগোবো, তখন দেখা যাবে এটা মাল্টিপল টাইমস এই ধরনের ঘটনা ঘটেছে। আনফর্চুনেটলি অনেক পুরনো কাল থেকে যেহেতু মহাভারত লোকজন দেখে এসছে, পড়ে এসছে, বা হোয়াট এভার টিভিতে দেখে এসছে, এটাকে ওই হাত দিয়ে আশীর্বাদের কনসেপ্টে চলে গেছে। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়তো সায়েন্টিফিক্যালি অনেক বেশি উন্নত ছিল, এবং সেই উন্নতিটা এই গল্পটা দিয়ে অনেকটা প্রকাশ পাবে। যাই হোক, যখন বিদর্ভ রাজার রানীর গর্ভে ওই সন্তানটি গেল, অটোমেটিক্যালি যথাসময়ে একটি মেয়ে জন্মালো তাদের ঘরে, এবং মেয়েটি যখন যুবতী হলো, অগস্ত্য তখন যথারীতি হাজির রাজার সামনে, এবং সামনে হাজির হয়ে পরিষ্কার বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করব।
রাজা তো শুনে অবাক, একজন ঋষি, বিশেষ করে একজন বয়স্ক, তিনি হঠাৎ এরকম যুবতী আম, তাকে আলটিমেটলি বিয়ে করতে চাইছে, এবং সেটাও তার প্রিন্সেস, যেখানটায় রাজকুমারীকে সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়ে এবং কোনো কষ্ট ছাড়া তাকে মানুষ করেছে, যেভাবে প্রিন্সেসরা মানুষ হয় আর কি। এবার অগস্ত্য মুনি তো, তিনি তো অ্যাকচুয়ালি জঙ্গলে থাকা একজন ঋষি, তো তার সাথে রাজা কি করে বিয়ে দেবে? এদিকে ঋষিকে নাও করতে পারছে না, কারণ যদি সে রেগে যায়, রেগে গিয়ে যদি অভিশাপ দেয়, দ্যাট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট। এনিওয়ে, রাজা তখন ডিসাইড করলেন লোপামুদ্রা হাতেই পুরোটা ছাড়ার জন্য। লোপামুদ্রার সাথে তখন সামনে অগস্ত্য ঋষি তখন ডিসকাশনে এলেন, এবং দুজনে মিলে যখন কথাবার্তা বলে, তখন লোপামুদ্রা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে বিয়ে করতে রাজি আছি। আমি যখন পুরোটা জানতে পারলাম যে আমি কিভাবে তৈরি হয়েছি, আমি আপনার সাথে যেতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু আমার কতগুলো শর্ত আছে। আমি যেভাবে মানুষ হয়েছি, আমি যেভাবে রাজপ্রাসাদের মানুষ হয়েছি, সেভাবেই যেন আমি থাকি। তখন অগস্ত্য ঋষি বললেন যে এটা তো প্রায় ইম্পসিবল, কারণ এটা সম্ভব কি করে? আমি জঙ্গলে থাকি এবং আমার কাছে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের জিনিসপত্র আমাকে খুব একটা আকৃষ্ট করে না। তখন লোপামুদ্রা বলে যে দেখুন, আপনার কাছে এগুলো খুব সোজা, আপনি এতটা জ্ঞানী এবং এতটা আপনার যৌগিক পাওয়ার, আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে এই ধরনের ধন সম্পত্তি তৈরি করতেই পারেন, যেটা একটা রাজার সমান। তখন অগস্ত্য উত্তর দেন, দেখো, আমি এটা করতেই পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার নিজের এথিক্সের এগেনস্টে, মানে আমি যেভাবে তপস্যা করি, যে সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো আমি ছেড়ে দিয়েছি, তার বিপরীতে চলে যায়, সুতরাং আমি সেটা করতে পারি না। অ্যাজ আ ঋষি আমি দান ধর্ম নিয়েই বাঁচতে রাজি, যাতে আমার গর্ব নিচে চলে যায়। রিমেম্বার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, লাইক ঋষিজ, they could have done anything in this mortal world, but they never did that, because তারা এই ওয়ার্ল্ডটার ওই সো কল্ড মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো খুব একটা তাদেরকে আর আকৃষ্ট করতো না, যার ফলে তারা ওই যৌগিক পাওয়ারগুলো পেতে পারত। ত্যাগ করাটা একটা বড় জায়গা, যার জন্য যারা সন্ন্যাসী হন তাদেরকে গেরুয়া বস্ত্র পরানো হয়, কারণ এটা ত্যাগের প্রতীক। গল্পে ফিরে আসি, ফার্দার এক্সপ্লেনেশন না হয় তারপরে দিচ্ছি। তো তিনি তখন লোপামুদ্রা এতবার করেই যখন শর্ত রেখেছেন, তিনি তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি ওই টাইমের কোনো একজন রাজা আছেন যার কাছে প্রচুর ধন সম্পত্তি আছে, তার নাম হচ্ছে ইথভালের কাছে তিনি তখন যান এবং গিয়ে বলেন যে রাজা, আমাকে এরকম ধন সম্পত্তি দাও, কারণ তাহলেই আমি একমাত্র আমার স্ত্রীর সাথে মিলিত হতে পারবো, আদারওয়াইজ আমার স্ত্রী আমার সাথে মিলিত হতে চাইছেন না। রাজা তখন ওই ধরনের একটা ঋষিকে অটোমেটিক্যালি যতটা ধন সম্পত্তি তার দরকার ততটা ধন সম্পত্তি পুরোটা দিয়ে দিলেন, যার ফলে যখন অগস্ত্য ব্যাক করে এলেন তার নিজের জঙ্গলে, লোপামুদ্রাকে তখন সেই ধরনের ঐশ্বর্য দেওয়ার পর, সেই ধরনের খাট, সেই ধরনের বিছানা, সেই ধরনের অফকোর্স দ্য গ্লোরিয়াস থিংস, লোপামুদ্রা তখন রাজি হলো অগস্ত্যর সাথে মিলিত হতে। পরবর্তীকালে জানা যায় অগস্ত্য এবং লোপামুদ্রার একটি সন্তান হয় মোটামুটি 7 বছর বাদে। এই বছরগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি এর আগেও বলেছি, তখন টাইম ক্যালকুলেশন অন্যভাবে হতো, আজকের কলিযুগের মতন নয়, কিন্তু কাজেই সেটা বুঝতে হবে কীভাবে টাইম ক্যালকুলেশন হয়। যাই হোক, সেটা আমার একটা ভিডিওতে পাওয়া যাবে, ইউটিউবে আমার চ্যানেল আছে, ইচ্ছা করলে দেখা যেতে পারে, যেখানে টাইম এবং স্পেসের এক্সপ্লেনেশন আমি দিয়েছি। তাদের দুজনের যে ছেলেটি হলো, তিনি অ্যাকচুয়ালি পরবর্তীকালে মহাকবি হিসেবে পরিচিতি লাভ করেন, তার নাম দেওয়া হয়েছিল দৃশ্যায়ু। এই টোটাল ঘটনাটা যদি দেখা যায়, এর মধ্যে অগস্ত্য কোনোদিন রাগ করেনি, অগস্ত্য কোনোদিন না বলেনি, লোপামুদ্রা কখনো কোনোদিন রাগারাগি করেনি অগস্ত্যর সাথে, এবং ডিনাইও করেনি এই ফ্যাক্টটাকে যে সে একজন ক্রিয়েটেড মহিলা, যে কিনা কোনোভাবেই আলটিমেটলি ন্যাচারাল বার্থ তার হয়নি। So if we look back the entire storyline, Lopamudra was a created lady, one of the beautiful and the finest lady on that particular time, because Agastya created her from the extracts of the each and every beautiful thing in the nature, which means it's a combination wherein you can combine all the beauties of nature and then create a human being. সেটা তৈরি করতে গিয়েও কিন্তু অগস্ত্য তাকে পূর্ণ মেয়ে হিসেবে রূপ দেননি, কারণ অ্যাজ এ ঋষি হি ফেল্ট দ্যাট
two of the king and queens, they are looking for maybe a next heir of theirs. That's why he implanted that particular unfinished baby to the queen itself. যার ফলে আজকে যদি আমরা সারোগেট মাদার দেখি বা আজকে যদি আমরা ভ্রূণ প্রতিস্থাপন দেখি, এটা বোধহয় ওই ধরনের কোনো একটা পদ্ধতি ছিল যেটা উনি নিয়েছিলেন। এবং যদি পুরো ঘটনাটা দেখা যায়, লোপামুদ্রা ইজ আস্কিং অ্যাবাউট, I am not going to mingle with you until unless I get all those kingly money or all the glorious stuffs. It is very common in today's world. Like, women are looking for more and more money in their life, in some part, in some women. So as a rishi, it is a duty of a husband to say yes and obey the order. The reason he accepted the entire thing, because Agastya wanted a natural heir of their own, যাতে করে তার পূর্বপুরুষরা মুক্তি পায়. That was the entire purpose. The purpose was not actually creating a lady and then marrying her. The purpose was different. So after he got his first son, তার পূর্বপুরুষরা কিন্তু মুক্তি পেয়েছিল. So like the ancestors went to Adobe directly. And that was the purpose. But এই ছোট গল্পটা থেকে যেটা জানতে পারছি, যেটা ডিপে যাওয়া যায়, আমি ডিএনএ ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি, ভ্রূণ তৈরি দেখতে পাচ্ছি। শুধু সেটা নয়, বিভিন্ন প্রাণী থেকে এক্সট্র্যাক্ট করে নিয়ে ভালো গুণ নিয়ে তৈরি করা একটা নতুন মানুষ তৈরি করার একটা স্ট্রাকচারও বুঝতে পারছি। মাই গড, অ্যাজিউম করে নিলাম পুরোটাই মানুষের কল্পনা, বাট যে প্রসেসগুলো ডিফাইন করা ছিল সেটা আমি আজকের লাইভে বলছি না, পরের লাইভে কোনো একটা দিন বলবো। এই প্রসেসটা অ্যামেজিং। এরকম নয় কোনো একটা হরিণের চোখ খুবলে নেওয়া হয়েছে অথবা কোনো একটা চিতাবাঘের কোমর কেটে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, নট লাইক দ্যাট। হি অ্যাকচুয়ালি টুক ইমপ্রেশন অফ অল দিস কাইন্ড অফ মেটেরিয়ালিস্টিক গুড থিংস উইচ ইজ বিউটিফুল অ্যান্ড দেন স্টার্টেড ক্রিয়েটিং আ হিউম্যান বিইং। আমরা পরবর্তীকালে হয়তো ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প পড়েছিলাম, যেটা জাস্ট একটা স্টোরি, যেখানে কবর থেকে মরা মানুষের হাত পা বডির পার্ট নিয়ে এসে জুড়ে নিয়ে একজন সায়েন্টিস্ট ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছিলেন, উইচ ইজ এ ডিফারেন্ট স্টোরি। ইটস এ ইংলিশ স্টোরি, ইউ অল ক্যান রিড দ্যাট। বাট মাচ বিফোর দ্যাট দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। বাট alas, we don't pay heed to these kind of stories. We just think that these are all myth. And because all these stories has been burned rigorously because of Mughals or maybe with British, we lost all these kind of inputs, which was really great scientific innovation. But yeah, there are facts and figures which I have digged into, which I have been digging for last 30-35 years approximate. So I'll put across all those kind of inputs in my next live. Hopefully I'll be coming back once again tomorrow night around 11:30 p.m. Feel free to join me, feel free to ask question. Sorry about the delay. I couldn't be live for last 4-5 days, but yeah, for sure now it's gonna continue almost every day. Thank you so much for watching.